বিভিন্ন অঞ্চলের যে শিবিরের যে ক্যাডাররা রয়েছিল, ছাত্র দলের যে বিভিন্ন ক্যাডাররা রয়েছিল, তারা এই মুখোশ পরে এসে হলগুলোর দখল নেয়। পল্লব, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করলো, আমরা সম্ভবত 15-16 জুলাইয়ের পরে দেখলাম বিভিন্ন হলে হলে ছাত্রলীগের নারী নেত্রীদের, পুরুষ ছেলেদেরকে তারা বিভিন্ন জায়গায় বেঁধে বেঁধে রাখছে। হ্যাঁ, আপনারা তো অনেক শক্তিশালী ছিলেন, আপনারা সংখ্যায় অনেক বেশি ছিলেন, এই ঘটনাটা কেমন করে ঘটে গেল? আমি যেটি বললাম যে এটি তাদের পরিকল্পিত। এটি শুধু সাধারণ দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি যে এটি হঠাৎ করে হয়েছে, বিষয়টা এমন না। এটি তারা পরিকল্পিত এবং অনেক দিনের প্ল্যান করে এটি করেছে। মূলত ছাত্রলীগ মানে যারা যারা কাজটি করছিল, যারা এই কাজগুলি করছিল, তারা কি আপনাদের পরিচিত ছিল? মানে ছাত্রলীগের মধ্যেই ছিল? অনেকেই ছাত্রলীগের সাথে মুখোশ, তাদের এই যে গুপ্ত ছিল, অনেকে এই গুপ্তটা প্রকাশ পেয়েছে ওই সময়, যে তারা মানে অনেকে ভাবতো যে ভেবেছিল এইরকম যে যদি এই আন্দোলনকে আমরা এই কোটা আন্দোলনে যদি সমর্থন না দেই, পরবর্তীতে সমস্যা হবে, বা এ ধরনের একটা মতবাদ তাদের মধ্যে তৈরি করে। যারা পরিচিত ছিল এমন না, অপরিচিত অনেক অনেক অপরিচিত লোকজনও আমরা দেখেছি সেদিন হলে, যে অপরিচিত লোকজন মাস্ক পরে আমি এমনও দেখেছি যে পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে রাজশাহী ইউনিভার্সিটির ছেলে মেয়ে, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলে মেয়ে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে হলগুলো দখল করার জন্য। তারা এসে হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীর জিনিসপত্র লুটপাট করতেছে। পরবর্তীতে তারা সেগুলো ফেসবুকে প্রকাশ করেছে, এবং তখন আমি যখন দেখলাম তখন আমি খুব আপসেট যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা তো ভেবেছিলাম যে হয়তোবা এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করতেছে, যে তারা এই জ্বালাও পোড়াও। কিন্তু পরবর্তীতে যখন এটি আমি ফেসবুকে দেখলাম যে বিভিন্ন অঞ্চলের যে শিবিরের যে ক্যাডাররা রয়েছিল, ছাত্র দলের যে বিভিন্ন ক্যাডাররা রয়েছিল, তারা এই মুখোশ পরে এসে হলগুলোর দখল নেয়, এবং হলগুলো থেকে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দেন যে তোমরা হল ছেড়ে দাও, আমরা তখন হলগুলো ছেড়ে চলে আসি। তাদের কাছে কি রকমের অস্ত্র ছিল? তাদের কাছে দেশীয় অস্ত্র থেকে শুরু করে, তাদের কাছে বিদেশি পিস্তল থেকে শুরু করে সব ধরনের অস্ত্রই ছিল। আমরা যদি সেদিন কোনো ধরনের প্রতিরোধ করতাম, হয়তোবা আমরা লাশ হয়ে যেতে পারতাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি আগেই বুঝতে পেরেছিলেন দেখে আমাদেরকে নির্দেশনা পাঠিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে হল থেকে যাওয়ার জন্য। কারণ মাননীয় প্রধানমন্ত্রী এটি অনুধাবন করতে পারছিলেন যে সারা বাংলাদেশের সমস্ত শিবির ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছিল সেদিন। ওরা যে গণহত্যায় পতিত হবে এই জিনিসটা বঙ্গবন্ধু কন্যার কাছে তথ্য ছিল, কারণ সেই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার কাছে কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল কিছুটা ছিল। সেটা এখন বাস্তবতায় বিএনপিও স্বীকার করে, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, ওরা একটু দেরিতে বোঝে। আমি আপনাকে অলরেডি ফটো কার্ডটা দিয়েছি, চ্যানেল আই নিউজ করেছে, একটু যদি দেখাতেন দর্শককে। এই যে দেখেন, এখন মির্জা ফখরুল কি বলছে, ৭১-এর গণহত্যার সহযোগী দলটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাহলে ৭১-এর গণহত্যা চলেছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গণহত্যা করেছিল এবং যে সমস্ত গোষ্ঠী সহযোগিতা করেছিল, এবং দেশব্যাপী যে এই জামাতিত অখণ্ড পাকিস্তানের পক্ষে থেকে গণহত্যায় সহযোগিতা করেছিল, তারাই এখন কিন্তু এই গুপ্ত গণহত্যাটাকে চালাচ্ছে দেশব্যাপী। ওই যে লাশের কথা বললেন একটু আগে, যে বসুন্ধরায় যে ছাত্রলীগের ছেলেদের লাশ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ঝোপে ঝাড়ে যে লাশ পাওয়া যাচ্ছে, সব কিন্তু ওই গোষ্ঠীটাই করতেছে। এবং এটা হচ্ছে জঙ্গিবাদের মোড়ক। জি, পল্লব, তাহলে আপনারা কিভাবে এখান থেকে এখন উদ্ধার পাবেন? কি পরিকল্পনা আপনাদের? কিভাবে করে, ধরেন 15 মাস আগেও তো একটা অকল্পনীয় ব্যাপার ছিল, বলা হচ্ছিল যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ চিরতরে বিদায় হয়ে গেছে, কিন্তু দিন যতই ক্রমশ গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশকে কেউ উদ্ধার করতে পারবে না। আপনাদের পরিকল্পনা কি? আপনারা কিভাবে করে অগ্রসর হচ্ছেন? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে, বাংলাদেশ ছাত্রলীগ যারা করে তাদের আমি মনে করি যে তারা বর্তমানে সেই গানের লাইনের মতো, সে তো বেঁচে আছে শহরের এক কোণে। ঠিক ছাত্রলীগের নেতাকর্মীরা ঠিক এভাবেই বেঁচে আছে শহরের কোনো এক কোণে। ছাত্রলীগের নেতাকর্মী নিজের প্রতিনিয়ত নিজের জীবনের সাথে সংগ্রাম করছে, নিজের জীবনের সাথে লড়াই করে তারা টিকে আছে। এই বাস্তবতা, এই দৃঢ় বাস্তবতায় আমি শুধু এটি বলতে চাই যে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে শুধু এই প্রশ্নটাই রাখতে চাই যে আমরা আমাদের নিজেদের মেধা যোগ্যতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আমাদের পরিবারের স্বপ্ন ছিল, নিজেদেরও স্বপ্ন ছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করা অন্যায় হয়ে থাকে, যদি ছাত্রলীগ করা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আমি মনে করি ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য জামাতের ছাত্র সংগঠন
রাজাকারদের সংগঠন, শিবিরের রাজনীতি সবার আগে নিষিদ্ধ হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1923 সালে 22 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল, সেদিন সমাবর্তন বক্তা ছিলেন লর্ড লিটন। লর্ড লিটন সেদিন বলেছিলেন, জনসম্মুখে আমি এই ঘোষণা দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার খ্যাতি বৃদ্ধি করবে, এমনকি তা পূর্ব বাংলা, এমনকি তা ভারতের সীমারেখা ছাড়িয়ে যাবে। পূর্ব বাংলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি চমৎকার রাজকীয় ক্ষতিপূরণ। সে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি যে গর্ব করে এই কথাটি বলেছিলেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চ বাম্পার ফলনশীল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে, যেখানে মৌলবাদের চাষাবাদ করা হচ্ছে, মৌলবাদকে লালন করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ সেটি বিশ্বাস করে এই মৌলবাদের আতুর ঘরকে ভেঙে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের যে কৃত্রিম মনোমালিন্য তৈরি করেছিল জামাত শিবির, সেই কৃত্রিম মনোমালিন্যকে ভেঙে সাধারণ শিক্ষার্থীদের প্রিয় সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরবে। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে। আমরা সেই লড়াই এমনিতে পল্লব, আপনার কাছে কি মনে হয় আপনাদের কোনগুলো বেশি বড় ধরনের ভুল ছিল? আমি যেটি মনে করি যে আমাদের সাব্বির ভাই যেটি বলতেছিলেন যে মেধাভিত্তিক রাজনীতির যেটি, আমাদের মেধাভিত্তিক রাজনীতির পাশাপাশি আমরা তো সবসময় মুক্ত চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মুক্ত চর্চা কেন্দ্র হিসেবে সবাই জানে। তো মেধাভিত্তিক রাজনীতির পাশাপাশি আমাদের যে কর্মী, আমাদের যে সবাইকে নিয়ে শুধু কর্মীর সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে, এই ধারণা থেকে আমাদের বের হওয়া উচিত ছিল যে আসলে কর্মী ডাজেন্ট ম্যাটার। কর্মী আমাদের সংখ্যা 100 থাকলো 500 থাকলো, বাট আমার কোয়ালিটিটা মেনটেন করা দরকার ছিল, যে আসলে আমার কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ইজ ম্যাটার। অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি মনে করি যে এটি প্রয়োজন ছিল, যে আমাদের কোয়ালিটির থেকে কোয়ান্টিটির থেকে কোয়ালিটির বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত ছিল। এবং সবচেয়ে যেটি আরেকটি আমি যেটি দেখি সেটি হচ্ছে যে ছাত্রলীগকে বিকেন্দ্রীকরণের প্রয়োজন ছিল। ছাত্রলীগের ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করার দরকার ছিল। ছাত্রলীগকে সাংগঠনিকভাবে সুশৃঙ্খল সংগঠন হিসেবে ছাত্রলীগকে আরো বেশি সুসংগঠিত করার প্রয়োজন ছিল। এবং আমি যেটি মনে করি ছাত্রলীগ সেভাবেই আগাচ্ছিল, ঠিক আছে। ভুল হিসেবে যেটি দেখি যে এই যারা গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এই গুপ্তদেরকে ফাইন্ড আউট করা আমাদের প্রয়োজন ছিল। এই গুপ্তদের থেকে আমাদের সংগঠনকে বাঁচানোর জন্য, জয় বাংলাকে, বাংলাদেশ ছাত্রলীগকে রক্ষা করার জন্য এই গুপ্তদের চিহ্নিত করা আমাদের সবচেয়ে বড়, আমি যেটি মনে করি এটি সবচেয়ে বড়। এখানে একজন দর্শক একটি প্রশ্ন রেখেছেন যে ছাত্রলীগের নামে বড় একটি অভিযোগ, তারা টাকার বিনিময়ে শিবিরের কর্মীদের কাছে কমিটিতে পদ বিক্রি করেছিল ছাত্রলীগ। দান শুনতে পাই না। কি এটি যিনি মন্তব্য করেছেন এটি উনি না জেনে মন্তব্য করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ কখনো টাকার বিনিময়ে পদ পদবি কখনো বিক্রি করে না। বাংলাদেশ ছাত্রলীগ যারা নেতা, আপনি আমাকে বলুন তাহলে এই যে সাদিক কায়েম ছাত্রলীগ সঠিক তথ্য না, এটা সঠিক তথ্য না। আমি নিজে ছাত্রলীগের পদ পাইনি টাকা না দেওয়ার জন্য, সেটা হলো আমার কলেজ লাইফে ইন্টারমিডিয়েটের সময়। ওই জন্য আমি এটা বিশ্বাস করি না। মানে ওই সময় যারা ছিল সবাই এইভাবেই হয়ে আসছে। তা নাহলে সংগঠনের আয় ব্যয় কোথায়, হিসাব আজ পর্যন্ত দেখাইছে স্বচ্ছতা? এখানে ওদের ভুল আছে, কিছুটা ভুল আছে। আমি যে কমিটির সাথে রাজনীতি করেছি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসাবে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমি বলেছি যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ আলী আসিফ ইনানের সময়, শাসন আমলে বা সময় আমি দেখিনি যে তাদের সময় ছাত্রলীগের কোথাও কমিটি বাণিজ্য হয়েছে। কোথাও পূর্ববর্তী কমিটিতে কি হয়েছে না হয়েছে সেটি তাদের আমলেই তো এই সাদিক কায়েম এখন যে ভিপি ছাত্রলীগ করেছে, সার্জিস আলম ছাত্রলীগ করেছে, তাই না? আমি আরো 10টা নাম বলতে পারবো। কিভাবে? আসলে আমি যেটি বলছিলাম যে আসলে তারা ছাত্রলীগ করেছে। সাদিক কায়েমকে আমরা দেখেছি যে নৌকার স্লোগান দিতেও দেখেছি সাদিক কায়েম। আসলে হল কমিটির সময় তো আসলে যেটি বললাম আমি একটু, যে আমাদের কোয়ান্টিটির থেকে যে কোয়ালিটির ম্যাটার, যেটি যে আসলে সাদিক কায়েমরা তো গুপ্ত ছিল, তারা তো এটি পরিকল্পিতভাবেই তারা ছাত্রলীগের সাথে মিশেছিল। তাদের চিন্তাই ছিল যে আমরা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, আমরা যে গুপ্ত শিবির হিসেবে রাজনীতি করব, পাশাপাশি আমরা ছাত্রলীগের সাথে ইনভলভমেন্ট থাকবো। আমরা ছাত্রলীগ যদি কোনো অকারেন্স করি, কোনো ধরনের বদনাম, সেটি সবকিছু আমরা ছাত্রলীগের উপর দায়ভার দিব। তলে আমরা শিবিরের রাজনীতিকে চালিয়ে যাব। সাদিক কায়েমরা ঠিক এইভাবেই আগে এসে তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়েছে শুধুমাত্র। সাদিক কায়েমরা টাকাও ইনভেস্ট করছে, এটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। ছাত্রলীগের করাপশন না হলে আজকে ছাত্রলীগের এই অবস্থা হয় না।
এটা আমি মানে লিখে দিলেও আমি এটা মানবো না, এটা সত্যি হয়। তবে হ্যাঁ, এই ট্রেন্ড, এই কালচারটা একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। আমি যদি বিগত ছাত্রলীগের যে সাবেক অর্থ সম্পাদক গুলো আছে, আমি যদি তাদের কাছে বলি সংগঠনের আয় কত ব্যয় কত, আপনি বিগত সময়ের কাগজগুলো দেখান, দেখাতে পারবে? পারবে না। তো এই চর্চাটা কিন্তু হয়েছে কি, ওই যে ভাই লীগ হয়েছে, ছাত্রলীগ হয়নি। ছাত্রলীগের আসল চর্চা 47 যেভাবে ছিল সেইভাবে অনেকটাই হয়নি, যার কারণে এই অবস্থা। সাদিক কায়েম কিংবা সার্জিস আলম এরা কি ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল, আপনার জানা আছে? সাদিক কায়েম আমাদের কোনো কমিটিতে ছিল না, এবং সারজিদ আলমও আমাদের কোনো কমিটিতে ছিল না। সারজিদ আলম, আমি এটি আবারও শিওরিটি করছি যে সাদিক কায়েম এবং সারজিদ আলম তারা আমাদের ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না, এবং তারা কোনো কমিটিতে ছিল না আমাদের। এবং আমি বলি যে আমাদের ছাত্রলীগের রাজনীতি করতে হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের রাজনীতি করে তারা খুব পরিশ্রম করে। বাংলাদেশে যদি সব থেকে বেশি পরিশ্রমী ডেডিকেটেড কর্মী তৈরি হয় সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি শুধুমাত্র হলের একটা পোস্ট পাওয়ার জন্য কি পরিমাণ পরিশ্রম একটা ছাত্রলীগের ছেলে মেয়েকে করতে হয় সেটি আমরা জানি, আমরা সেটি জানি। কিন্তু সাদিক কায়েম এবং ছাত্রলীগকে তো সাদিক কায়েম এবং সার্জিস আলমকে তো অনেক মিছিলে দেখা গেছে। তারা ছাত্রলীগের সাথে ইনভলভমেন্ট, আমি তো সেটি আপনাকে বললাম যে তারা ছাত্রলীগের সাথে ইনভলভমেন্ট ছিল। তারা ছাত্রলীগের মিছিল মিটিং করতো, ছাত্রলীগের তারা জয় বাংলা স্লোগান দিত। তারা ছাত্রলীগ তারা করার চেষ্টা, মানে ছাত্রলীগের সাথে তারা ইনভলভমেন্ট ছিল, কিন্তু তারা আমাদের কোনো কমিটিতে তারা ছিল না। ছাত্রলীগ কমিটি করার সময় ভেরিফিকেশন করে, অনেক ধরনের আমাদের ইন্টারনাল ভেরিফিকেশন ছিল, অনেক ধরনের বিষয় ছিল। সো সাদিক কায়ুম বলেন, সারজিদ আলম বলেন, তারা আমাদের কোনো কমিটিতেই ছিল না। এবং যখন সারজিদ আলম ছাত্রলীগের কমিটিতে আসার জন্য অনেক তদবির করেছে, অনেক ধরনের প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু যখন বুঝতে পেরেছে যে সারজিদ আলমের মধ্যে সমস্যা আছে, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তাকে কোনো কমিটিতেই রাখেনি। এটি আমি নিশ্চিত করেই বলছি। কি ধরনের তদবির করেছিল সার্জিস আলম? সারজিদ আলম বিভিন্ন সময় তদবির করেছে, মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, মনে প্রাণে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের রাজনীতি ফিউচারে করতে চায়, যে ছাত্রলীগের জন্য ডেডিকেটেড, এই ধরনের প্রচারণা সে চালিয়েছে। কিন্তু যখন তার দ্বিমুখী আচরণ সম্পর্কে ছাত্রলীগের নেতারা জানতে পেরেছে, তাকে কোনো কমিটিতে তাকে পদায়ন করা হয়নি।